ইনকাম করতো এবং খরচ করতো 3 টাকা। 3 টাকা খরচ বলি, 3 টাকা ধর জমাতো। এখন ধর তোর বাবা এটা 100 টাকা ইনকাম করে এবং খরচ করে কত? 60 টাকা। মানে খরচ বলি, জমাচ্ছে 60 টাকা। তো সেক্ষেত্রে এখন আমি বলছি বাবা কিছু ডিফারেন্ট করছে না, দাদুর মতোই কিন্তু সেম রাস্তাতেই এগোচ্ছে। তো তুই 15 নম্বর পরীক্ষা দিয়েছিস, তোর রেজাল্ট দিয়েছে তুই 7 পেয়েছিস। এখন যখন রেজাল্ট বেরিয়েছে তোর পার্সেন্টেজ রেজাল্ট বলতে এরকম 100-তে তুমি কত পেয়েছো। এবার তুই তো কমপ্লেন করতেই পারিস আমি তো 100 পরীক্ষা দিইনি। তুই ভাব, এমন অঙ্ক তোর সলভ করতে দিল, তোকে যে কোনো একটা পদ্ধতিতে করতে পারবি। এখন তুই কি চাস যে ওই অঙ্কটাকে একটা কঠিন পদ্ধতিতে সলভ করবি? নিশ্চয়ই চাইবি এটা সলভ করবে এমন একটা ইজি মেথডে। তো সেই কারণে তোদের পদ্ধতি শেখানো হয়ে গেছে এবং তোকে এই পদ্ধতিগুলো আসলে বাস্তবে দরজা খুলবে। এখন তোকে চুজ করতে হবে তোর জন্য দরজাটা কোনটা। আগের ক্লাস কারা দেখেছিস আমি জানি না, কিন্তু আগের ক্লাসে আমি অমূল্য সংখ্যা পর্যন্ত জানিয়েছিলাম। এবার আজকে ভগ্নাংশের ব্যাপারটা বলবো এবং এর সাথে সাথে আরও কিছু বলবো যার দ্বারা তুই পরবর্তী যে কোশ্চেন থেকেগুলো আছে করতে পারবি। ঠিক আছে, এটা তো ক্লাস, আমার যদি মনে হচ্ছে ক্লাস 6-এ ছিল এগুলো, তা আমি বলে দিচ্ছি। দেখ, আমার মতে ভগ্নাংশ বলতে কিছুই না, ভাগ না যাওয়া অংশ, সেটাই হচ্ছে ভগ্নাংশ। মানে যদি আমি এমন কোনো সংখ্যা, মানে যদি দেখতে পাই এইভাবে, যেটা এভাবে লেখা আছে p/q আকারে লেখা আছে, বা বলতে পারিস কেউ m/n আকারে লেখা আছে, যেখানে p/q যদি বলিস কেউ বা m/n যেটাই বলিস, মনে রাখ p বা q বা m বা n প্রত্যেকেই কিন্তু তোর পূর্ণ সংখ্যা। এখানে প্রত্যেকেই পূর্ণ সংখ্যা হবে, p q m n প্রত্যেক হবে। কিন্তু নিচে যেগুলো আছে না, নিচে যেগুলো আছে ওগুলো কখনোই জিরো হবে না, ওগুলো কখনো জিরো হবে না। তার মানে এক্সাম্পল আছে যদি বলি আমি 2/5, 7/3, ঠিক আছে, যদি বলিস কেউ 40/30, কেউ যদি বলিস -10/5, সবগুলোই কিন্তু ভগ্নাংশের তালিকায় পড়বে। ওকে, মাথায় ঢুকেছে ব্যাপারটা? এখন এখন ভালো করে শোন ব্যাপারটা, ভালো করে শোন। ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা টোটাল। কি কি? সেটা হলো প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। দেখ, এগুলো ক্লাস 8-এ ছিল বা ক্লাস বলতে 7-8-এ ছিল, আমি তো যাচ্ছি না। আমার এখন এই ভগ্নাংশ নিয়ে কিছু বলার আছে। যেমন ধর তুই এটা 3/5 লেখা আছে, আর কোথায় ধর লেখা আছে 60/100। আমি বলছি কেন, সবাই বলবে এটা, এই দুটোর মিনিং কিন্তু প্রায় একই। প্রায় বলি কি একই, এরকম বলতে পারি আমি। কেন? আসলে এটা যদি বলি, যদি আমি এভাবে চলি, ধর তোর দাদুর যে সময়কালটা ছিল, ওই সময় দাদু 5 টাকা ইনকাম করতো এবং খরচ করতো 3 টাকা। 3 টাকা খরচ বলি, 3 টাকা ধর জমাতো। তার মানে নিচেরটা ইনকাম আর উপরেটা জমাচ্ছে 3 টাকা। আর এখন ধর, তাহলে এটা তোর দাদু যখন ছিল তখন, আর এখন ধর তোর বাবা এটা 100 টাকা ইনকাম করে এবং খরচ করে কত? 60 টাকা। মানে খরচ বলি, জমাচ্ছে 60 টাকা। তো সেক্ষেত্রে এটা যদি তোর বাবা হয় আর যদি তোর দাদু হয়, তার মানে এখন আমি বলছি তোর বাবা কিছু ডিফারেন্ট করছে না, দাদুর মতোই কিন্তু সেম রাস্তাতেই এগোচ্ছে, আলাদা কিছু করছে না। মানে আরও কিছু এফেক্টিভ করতে হবে। তো এখানে কেন আলাদা করছে না এটা আমি বলছি কেন, কারণ এই দুটোর মধ্যে সময়কালের পার্থক্য ছিল। মানে দেখ, তো দাদু সময়টা কতদিন আগে, মানে আমি যদি আমার কথা বলি, সেক্ষেত্রে আমার দাদু যে সময়টা ছিল, ওই সময়ে মানে এই যে আনা বা বলতে পারিস পয়সা, এগুলোরও মূল্য অনেক, যেটা শুনেছি হয়তো, যে ব্যাগ ভর্তি বাজার চলে আসতো। তো এখানেও তেমন দুটোর সময়কালের পার্থক্য, কিন্তু ব্যাপারটা বাবার ক্ষেত্রে আর দাদুর ক্ষেত্রে একই ব্যাপার। মানে দুজনে কিছু চেঞ্জ করছে না কিন্তু, মানে এখানে বাবা দাদুর পথই অনুসরণ করেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কেন আমি বলছি অনুসরণ করেছি,
আসলে যখন এখানে 5 ছিল তখন 3 টাকা জমাচ্ছিল, যখন 100 টাকা হয়েছে রোজগার তখন 60 টাকা জমাচ্ছে। কিন্তু ফারাকটা কেন, এই কোনো চেঞ্জ হচ্ছে না কেন? কারণ এই দুটো, দুজনেই যে নাম্বার দুটো, এই দুটো নাম্বার যখন ম্যাথামেটিশিয়ানরা রেখেছিল তারা একটা নাম দিয়েছিল, দুটো নাম্বারের মধ্যে একটা মিল পেয়েছিল, তো একটা নাম দিয়েছিল তারা। তো আমি ওই নামটা বলছি না, কিন্তু যখন ওই নামটা দেয়া হয়ে গেল তখন ওটাকে তো আমরা বাংলায় পড়বো। তো যখন ওই নামটা দেওয়া হলো ওটা অন্য ভাষার নাম ছিল, এবার যখন আমরা বাঙালিরা পড়বো আমরা বাংলা ভাষায় নামটা জানতে চাইবো। তো যখন দেখছি এই দুটো নাম্বারের মধ্যে একটা মিল পাচ্ছি, মিলটা আমি এখন বলছি না, বাট একটা মিল পাচ্ছি, ওই মিলটার জন্য এই দুটো নাম্বারকে বলা হয় একে অপরের, ভালো করে বল, এই দুজনের মধ্যে তুলনা করছি না, দুজনের মধ্যে তুলনা করছি না, আর দুজনের মধ্যে মিল পাচ্ছি, কমন একটা কিছু মিল পাচ্ছি, তো ওই জন্য বলা হয় এই দুটো নাম্বার হচ্ছে সমতুল্য। আর যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশ বলা হয়, তার মানে এই দুটো নাম্বার হচ্ছে সমতুল্য, সমতুল্য ভগ্নাংশ। এবারে কেন সমতুল্য? আসলে দুজনের মধ্যে তুলনা করছি, আর দুটো জিনিসই কিন্তু সমান। এবার দেখ কেন, কারণ যদি তুই এটাকে কাটাকাটি করিস তুই কিন্তু এই 3/5ই পাবি। দেখ ডিফারেন্ট কিছু পাচ্ছিস না, মানে এরকম ব্যাপার, ধর তোদের স্কুলে পরীক্ষা হয়েছে 15 নাম্বারে, এখন তুই 15-এর মধ্যে ধর পেয়েছিস, ধর 7 পেয়েছিস ধর, এখন তোর যখন রেজাল্ট বেরোয় তখন দেখবি পার্সেন্টেজে রেজাল্ট বেরোয়, মানে তোর রেজাল্টে এরকম দেয়, পার্সেন্টেজ ব্যবহার করা হয়, যে তুই যদি পরীক্ষাটা 100-র হতো তুই কত পেতিস। তো তুই 15 নাম্বার পরীক্ষা দিয়েছিস, তোর রেজাল্ট দিয়েছে তুই, মানে তুই 7 পেয়েছিস, এখন যখন রেজাল্ট বেরিয়েছে তোর পার্সেন্টেজে, মানে পার্সেন্টেজ রেজাল্ট বলতে এরকম 100-তে তুমি কত পেয়েছো। এবার তুই তো কমপ্লেন করতেই পারিস আমি তো 100 পরীক্ষা দিইনি, কিন্তু ওখানে কমপ্লেন করতেই পারবি না, কারণ ম্যাথামেটিক্সে এই 100টাকে একটা স্পেশাল নাম্বার হিসেবে ধরেছে ওখানে, যাতে করে তোর 100-র উপর ভিত্তি করে কত রেজাল্ট হয়েছে এটা বোঝা যায়। মানে বলতে পারিস যে তুই যদি ধর 25 নাম্বারে এক্সামে ধর 20 পেয়ে থাকিস, আর তুই যদি 100 নাম্বারের এক্সামে ধর তুই এটা পেয়েছিস, 25-এ পরীক্ষায় 20 পেয়েছিস, আর তোর স্কুল থেকে রেজাল্ট দিয়েছে তুমি 100-তে পেয়েছো 80, দুটোর মানে কিন্তু একই, এই দুটোর মানে কিন্তু একই, মানে তোর স্কুলে এই পরীক্ষাটা দিয়ে তুই পেয়েছিস কত, 80% নাম্বার, তোকে তো রেজাল্ট এইভাবে দেয় না, এইভাবে তো রেজাল্ট দেয়। তো আসলে এই দুটো সমতুল্য, তাই আমরা নিচে 100 ধরে চলি, যাতে করে বলতে পারিস 100-র উপরে আমরা পার্সেন্টেজ করতে পারি। এখন একটা প্রশ্ন আসতে পারে হঠাৎ করে, যে হঠাৎ করে কেন আমরা 100-কে একটা স্পেশাল নাম্বার দিলাম। তোরা তো জানিস ঐকিক নিয়ম, শতকরা, এবার দেখ ঐকিক নিয়ম দেখবি শুরুর দিকে করানো হয়েছিল, ক্লাস 5-এর শুরুর দিকে এরকম, এবার ঐকিক নিয়মের পরেই কিন্তু অনুপাত, তারপরে শতকরা এই সব শুরু হয়েছিল। তো ঐকিক নিয়মটা হচ্ছে বেসিক, আর তোরা জানিস না, বা এটা হয়তো কেউ বলেছে হয়তো হতে পারে, বা জানতেও পারিস, যে 1 কিন্তু একটা স্পেশাল নাম্বার। আর এখানে যে 100-কে নেওয়া হয়েছে না, এখানে 100 বলতে আসলে 100% নেওয়া হয়েছে, ঠিক আছে? তবেই তো দেখ 80%, মানে 100-র মধ্যে এত 80 পেয়েছিস, মানে এখানটায় মেন জিনিস 100%। আর 100% বলতে আর কিছুই না, 100% বলতে 1। তো যে ক্ষেত্রে যে ঐকিক নিয়ম বানিয়েছে সে যে 1 নিয়েছিল, যে শতকরা বানিয়েছে এবং 100%টাকে স্পেশাল দেখিয়েছে সেও কিন্তু 100% বলতে আসলে একই, কিন্তু মানে মানে তো নিয়ম বদলাচ্ছে, কিন্তু গতানুগতিকভাবে নাম্বারের রূপ চেঞ্জ হচ্ছে না, মানে এর যা রূপ এর রূপ একই, শুধু মানে তোর কি বলবো, রূপ বলবো না, ভিতরের অর্থটা একই, বাইরের বদনটা আলাদা, এরকম বলতে পারিস। তো সেক্ষেত্রে এখানে অতটা ফারাক নেই, মানে এর সাথে এর ফারাক নেই কিছু, শুধু কি প্রসেসটা। তো আসলে অঙ্কটা এটা শেখায় যেখানে তোর একই অঙ্ক, বাট তুই ওটাকে করতে পারিস ডিফারেন্ট ডিফারেন্ট পদ্ধতিতে, কোনটা করবি ওই কি, কোনটা শতকরা, বিভিন্ন পদ্ধতি আছে, অনুপাত সমানুপাত অনেক আছে।
এখন তোকে চুজ করতে তুই কোনটাই করবি। তোকে পুরো ক্লাস তুই যতদিন পড়ছিস তোকে শুধু এই প্রসেসগুলো দেখানো হবে, এই পদ্ধতিগুলো দেখানো হবে। আর রিয়েল লাইফে এই এক একটা প্রসেস তোকে এটা বোঝায় যে তোর বাস্তব জীবনে যখন চলবি তুই, তখন তোর কোন লাইনটা সবচেয়ে শ্রেয় হবে এবং যে লাইনে বলতে পারি তুই সবচেয়ে কম বাধা পাবি। তুই ভাব, এমন অঙ্ক তোর সলভ করতে দিল, তোকে যে কোনো একটা পদ্ধতিতে করতে পারবি। এখন তুই কি চাস যে ওই অঙ্কটাকে তুই একটা কঠিন পদ্ধতিতে সলভ করবি? নিশ্চয়ই চাইবি এটা সলভ করবো এমন একটা ইজি মেথডে। তো সেই কারণে তোদের পদ্ধতি শেখানো হয়ে গেছে এবং তোকে এই পদ্ধতিগুলো আসলে বাস্তবে দরজা খুলবে। এখন তোকেই চুজ করতে হবে তোর জন্য দরজাটা কোনটা। ঠিক আছে, তো দরজা খোলার ব্যাপারটা তো এলো। আমরা এবার আসি বাকিটা। ভগ্নাংশ যেমন জানলাম, ভগ্নাংশ আর একটা রূপেও লেখা হয়, আর একটা রূপেও লেখা হয়। তো যেহেতু আর একটা রূপে লেখা হয়, সেই রূপটাতে না একটা পয়েন্ট ইউজ করা হয়। দেখ, যদি আমি বলি এরকম 10.5, দেখ এই যে জিনিসটা, এটাও কিন্তু ভগ্নাংশ, কিন্তু এটার যে রূপটা দশমিক দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। মানে রূপে যদি বলি, গুণে যদি বলি দশমিক আছে, তো এটার অন্য কোনো ভগ্নাংশ না, এটা হলো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ কি লিখলাম রে? ভগ্নাংশ। এখন যেমন এরও ভাগ আছে বিভিন্ন, এটারও ভাগ আছে। তো দশমিক ভগ্নাংশ না, দুটো ভাগে যদি আমি ভাগ করি, দুটো ভাগে যদি ভাগ করে বলি, একটা হলো দেখ দশমিকের পরে যদি এই সংখ্যাগুলো চলতে থাকে, দেখ দশমিকের পরে সংখ্যাগুলো চলতে যদি থাকে, আর এখানে দেখ তো এর ক্ষেত্রে দশমিকের পরে সংখ্যা একবার হয় থেমে গেছে। তো এইভাবে যদি আমি বলি সংখ্যা থেমে যাওয়া আর চলতে থাকা, তার উপর ভিত্তি করে দুভাবে ভাগ করা হয়। একটা যেটাকে বলা হয় সসীম, সসীম মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো এক কিছু স্টেপ পরে গিয়ে থমকে যাবে। আর আর একটা তোরা বুঝতে পারছিস যেটা অসীম, মানে এটা আসলে টার্মিনেটিং, মানে বা টার্মিনেট হয়ে যাচ্ছে, নাম্বারটা থেমে যাচ্ছে। কিন্তু যেটা অসীম সেটা নন টার্মিনেটিং। তো আর একটা হলো অসীম। এবার দেখ, এবার দেখ, এবার দেখ লাস্ট নাম্বারগুলো বিভিন্নভাবে চলতে পারে, বিভিন্নভাবে চলতে পারে। এমনও তো হতে পারে, ভালো করে ভাব, ধর লিখলাম এটা 0.33333 নাচে ধিন ধিন ধিন, মানে চলছে এটা, তিনই চলছে কিন্তু। আর ধর আরেকটা লিখলাম 0.111, এবারে 0 1 1 1 1, চারটে জিরো, আবার ধর জিরো, এইভাবে ধর চলছে এটা। ঠিক আছে, এইভাবে ধর চলছে। মানে দেখ এই নাম্বারটা তিনটা রিপিট হয়ে হয়ে আসছে, বা ধর এরকম হলো, এরকম হলো, ধর ধর 4 ধর 5 7, তারপরে ধর 6 6 6 6 6 করে রিপিট হয়ে আসছে, মানে এখান থেকে রিপিট হওয়া শুরু হলো। এরকমও হতে পারে, মানে আমরা এরকম টাইপের তো নাম্বার দেখতে পারি যেটা অসীম হচ্ছে। তো সেই হিসাবে দুভাগে ভাগ করা হয় অসীমকে। একটা, এখানে যদি বলি, এখানে দেখ একটা নাম্বার যেটা এই যে দশমিকের পর থেকেই রিপিট হওয়া শুরু করেছে, আর এখানে দেখ কোনো রকম সিকোয়েন্স নেই, মানে কোনো রকম মিল পাচ্ছিস না তুই, যেখানে যে আমি বলতে পারবো যে এরপরে এই জিনিসটাই রিপিট হয়েছে তারপরে এটা বসবে, বা এরকম কোনো মিল পাচ্ছি না আমরা। একে দেখ ধর প্রথমে 3টে 1 0, 4টে 1 0, 5টে 1, ধর এলো এটা, তুই মিল বলবি যে এখানে মিল হচ্ছে এটা, যে 0-র পরে 5টা 1, তো এরকম হয় তোকে গুনতে হবে এরপরে কত হবে, বাট এর ক্ষেত্রে তো ভাবতে হবে না তোকে, নর্মালি বসিয়ে দিতে পারবি। অর্থাৎ এখানে মিল নেই কোনো, মানে একই জিনিস হচ্ছে না, বারবার চেঞ্জ হয়ে হয়ে বসছে। বাট এখানে যদি বলি, এখানে দুটো বসে গেছে, তারপরে দেখ এরা রিপিট হচ্ছে, 6টা রিপিট হচ্ছে। তো এইভাবে এদেরকে এই দুটো দিক থেকে ভাবতে গেলে এই দুটো জিনিস কিন্তু একই, আর এটা আর এক দলে। ঠিক আছে, এই দুটো এক দলে, যাদেরকে ক্রস চিহ্ন দিয়েছি, আর এটা এক দলে। তো যেটা রিপিট হচ্ছে না আর যেটা রিপিট হচ্ছে বারবার, সেই উপর ভিত্তি করে, সেটার উপর ভিত্তি করে অসীমটাকে আরো দুভাগে ভাগ করা হয়। অসীমটাকে আরো দুভাগে ভাগ করা, দুভাগে।
একটা কি, একটা কি, দেখ কিছু জিনিস রিপিট হওয়া যেটাকে বলা হয় আবৃত্ত। তো রিপিট যেহেতু হয়, অসীমকে বলা হয় আবৃত্ত, আবৃত্ত। আর যেটা যেখানে রিপিট হচ্ছে না মানে অনাবৃত্ত। আবৃত্তকে ইংলিশে বলে রেকারিং নাম্বার, যেটাকে আমরা অনাবৃত্ত বলি ওটাকে বলে নন রেকারিং। তো এটা কি অনাবৃত্ত, অনাবৃত্ত। ঠিক আছে, এখন তোরা বুঝতে পারলি এইটা হচ্ছে অনাবৃত্ত আর অ্যাজ এক্সাম্পল এটা এটা হচ্ছে আবৃত্ত। এখন একটা প্রবলেম এলো। প্রবলেমটা কি, যখন এদের লেখা হচ্ছে, এখানে তো আমি বললাম নাচে ধিন ধিন, মানে তিনটাই চলছে যেহেতু, তো সব সময় কি এইভাবেই দেখানো হয় এটাকে? অন্যভাবে কি দেখানো দরকার নেই? মানে ধর কেউ চাইলো এরকম লিখবেই না, মানে কেউ চাইলে এরকম তিনটে লিখে যেতে পারে, সে হচ্ছে না, হচ্ছে না, শেষ হচ্ছে না, লিখে যেতেই পারে তো। কিন্তু ম্যাথামেটিক্যান একটু চালাক আছে, তারা কি করলো, বললো এটাকে একটু শর্টকাটে লেখা যেতে পারে। তারা এমন কি আবিষ্কার করলো দেখ, তারা বললো যে এখানে তুমি এটাকে এইভাবে লেখো, যেটা রিপিট হচ্ছে বা যে অংশটুকু রিপিট হচ্ছে সেই অংশটুকু একটা মার্ক দাও, একটা দাগ দাও বা একটা কিছু চিহ্ন দিয়ে বোঝাও। তো ওই জন্য কিছু ব্যক্তিগণ কি করলো, মানে ওই যুক্তিটা শুনে তারা বলল যে ঠিক আছে, এটাকে না জিরো যেহেতু রিপিট হচ্ছে না, রিপিটটা 3 শুধু হচ্ছে এখানটায়, ভালো করে শোন, দশমিক বসে গেল, যে জিনিসটা শুধু রিপিট হচ্ছে কোনটা 3, তো 3-এর মাথাতে একটা পুটকি বসাও, একটা ফুটকি মতো বসাও। তো এই জিনিসটা যা মানে দাঁড়ায় এটার মানে কিন্তু তাই। এবারে কেউ একজন এটাকে বল এটাকে কিভাবে লিখতে পারি, ভালো করে দেখ, এখানে 4 আছে, দশমিক আছে, 5 7 আছে, এবারে 6টা রিপিট হচ্ছে, 6 আর রুকে মানে থামছে না, ও অনবরত চলতেই আছে, আর অন্য কোনো নাম্বার আসছে না। তাই ওনারা বললো যে 6টা তো বারবার রিপিট হচ্ছে, 6টার মাথায় এটা দিয়ে দাও। এখন এই যে মাথায় বললাম ফুটকি জিনিসটা, এই ফুটকি যে পুটকি যাই বলতে পারিস, এই যে জিনিসটা না, এই যে জিনিসটা, এটার নাম হলো, এটার নাম হলো পৌনপুনিক, পৌনপুনিক। ব্যাপারটা কি মাথায় ঢুকেছে? এই জিনিসটার নাম কি? পৌনপুনিক। ওকে, এবারে এবারে আর একটা ব্যাপার, ধর এরকম হলো, এখানে আমি যদি দেখালাম একটা সংখ্যা রিপিট হচ্ছে, আমি ধর আরো একটা বিশেষ একটা নাম্বার দেখাচ্ছি, ধর একটা বিশেষ নাম্বার, ধর এটা, ধর এটা, সেটা হলো ধর 4.27272727 করে চলতে আছে, এটাকে কি করে দেখাবো? তো তখন বলো তারা ঠিক আছে এটাকে এইভাবে দেখাবো, 4 কি রিপিট হচ্ছে 27টা, তো 2-এর মাথাতেও দাও আর 7-এর মাথাতেও দাও, তার মানে এতটুকু যে জায়গা আছে তার ভিতরে যারা পড়ছে তারাই রিপিট হচ্ছে। ওকে, এবারে আর একটু ভালো করে আর একটু ডিপলি যায়, এবারে এটাকে তো বুঝতে এইভাবে লেখা হয় পৌনপুনিক হিসাবে। আমি যদি এটাকে বলি কি হবে, যদি আমি এই জিনিসটাকে বলি, ধর লেখা আছে 5.374 এইভাবে রিপিট হচ্ছে, ধর ধর এইভাবে রিপিট হচ্ছে, এটা কিভাবে লিখবি? তোরা নিশ্চয়ই বলবি ঠিক এইভাবে লিখতে পারি আমি, এটাকে লেখাতে পারি 5.374 আর এটা রিপিট হচ্ছে, এটা রিপিট হচ্ছে, এটা রিপিট হচ্ছে, এইভাবে দিয়ে দাও। ওকে একটু থাম, একটুখানি থাম, আমি একটু মজা জিনিস বলি, এটা ভুল হয়েছে, দেখ ভালো করে দেখ, ধর এটা হচ্ছে, এটা আছে 0.142857 1428557 এইভাবে চলতে আছে, এইভাবে চলছে এটা। তো এটাকে কেউ লিখবি, এবার একজন বলবে 0.142857 যে রিপিট হচ্ছে প্রত্যেকের মাথায় বসিয়ে দাও। তো এখন না ম্যাথামেটিক্স এখানে খাটা যখন দেখলো, ধর এখানে যে 7টা 4টে 5টা 6টা নাম্বার রিপিট হচ্ছে, কোনো ক্ষেত্রে ধর 20খানা নাম্বার রিপিট হচ্ছে, 20খানা আবার পরে 20খানা আবার 20খানা, তো কি করবি, মাথায় পুটকি বসে 20খানা। তখন ওনারা বললো একটা কাজ করো, যখন এরকম হবে না মানে 2-এর বেশি হয়ে গেছে
তিনটে নাম্বারের বেশি যখন রিপিট হচ্ছে, তিনটে নাম্বার বা তার বেশি নাম্বার যখন রিপিট হচ্ছে একসাথে, কি করবে? একদম শুরুটার মাথায় দাও আর একদম শেষেরটার মাথায় দাও, ব্যাস। এটা বোঝাবে যে তোমার এখান থেকে যতগুলো আছে এরা প্রত্যেকে এভাবে আসবে। মানে তুমি এখান থেকে একবার লিখবে, এই যে লিখে দিলাম, এরপরে এই জিনিসটাকে আবার লেখা শুরু করবে। মাথায় ঢুকেছে? তাহলে এখানে বল কি লিখবো? দেখ তিনটে আছে, তার মানে এখানে মাঝখানে এর মাথায় থাকবে না, এদের দুজনের মাথায় থাকবে। ব্যাপারটা কি মাথায় ঢুকেছে? এবং এরা কারা? এরা হচ্ছে প্রত্যেকে আবৃত্ত। এরা প্রত্যেকে আবৃত্ত, মানে এরা রেকারিং নাম্বার। মাথায় কি ঢুকেছে? প্রত্যেকে দশমিক, বাট এরা আবৃত্ত। এবং মাথায় রাখবি এটা প্রত্যেকে কিন্তু অসীম, চলতেই থাকবে। আর অনাবৃত্ত কারা? অনাবৃত্ত যারা, যাদের ক্ষেত্রে কোনো রকমভাবে রিপিট হচ্ছিল না, বাট তারা অসীম। রিপিট হচ্ছে না, দশমিকের পরে কোনো সংখ্যা রিপিট হচ্ছে না, বাট অসীম পর্যন্ত চলছে, তারা অনাবৃত্ত। আর এখানে একটা বিশেষ নোট সবার করা উচিত, যেটা আমি বলছি প্রত্যেকে করো এই জিনিসটা, সেটা হলো যে অনাবৃত্ত 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 যে দশমিক সংখ্যাগুলো, এরা প্রত্যেকেই কিন্তু অমূলদ। এরা প্রত্যেকেই কিন্তু অমূলদ সংখ্যা। আর যারাই অমূলদ সংখ্যা তারাই আসলে অনাবৃত্ত। মাথায় কি ঢুকেছে ব্যাপারটা? অনাবৃত্ত যারা তারাই অমূলদ, আর অমূলদ যারা তারা অনাবৃত্তই হবে। আর একটা মজার ঘটনা যেটা আমি বললাম, আজ পর্যন্ত এসে আমি যদি বলি কি কি শিখেছিস তোরা, তোরা শিখলি মূলদ, অমূলদ, ঠিক আছে, তারপরে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, আরো যা যা বলেছি আমি এতদিন ধরে, এই প্রত্যেকটা সংখ্যা না বাস্তব সংখ্যা। আমরা বাস্তবে চলতে গেলে এদেরকেই কাজে লাগাবো, আমাদের ম্যাথের জগতে বা বাইরের যে কোনো জগতে এদেরকে দিয়েই আমরা কাজে লাগাবো, সব কিছু জিনিসই কাজে লাগাবো। এবারে প্রশ্ন যেটা, যদি এরা সমস্ত বাস্তব সংখ্যা হয়, দুজন ম্যাথামেটিশিয়ান আছে, ক্যান্টর আর ডেডিকাইন্ড। আমার মনে হয় সালটা মনে পড়ছে 1870। এই সালের দিকে দুজন ম্যাথামেটিশিয়ান, ক্যান্টর আর ডেডিকাইন্ড নামটা ডেডিকাইন্ড কি আমার মাথায় আসছে না, মনে হচ্ছে ডেডিকাইন্ড, ঠিক আছে, বাট ক্যান্টর নামটা শিওর। এরা এনি স্পেশাল কিছু করেছিল তাই আমার মনে আছে নামটা, ক্যান্টর আর ডেডিকাইন্ড। এই দুজন ব্যক্তিগণ তারা কি করলো, এরা এরা খুব খুব বড় ম্যাথামেটিশিয়ান। তারা কি করলো, তারা বললো একটা কথা, সেটা হলো আমরা যে এই লাইনটা পেয়েছিলাম না, যেটাকে বলছিলাম এই যে লাইনটা সংখ্যা রেখা, এবার এই সংখ্যা রেখাতে আমি এতদিন ধরে যা করেছি বলেছি এইখানে ওই পয়েন্টগুলো আছে, মানে সংখ্যা রেখাতে সমস্ত নাম্বার আছে। আর যা নাম্বার আমরা শিখলাম সেগুলো প্রত্যেক হচ্ছে বাস্তব সংখ্যা। এনারা বলল যে এই সংখ্যা রেখাতে, অর্থাৎ এটা যেহেতু বাস্তব সংখ্যা রেখা, তো উনি বললো এই বাস্তব সংখ্যা রেখায় প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য, ভালো করে শোন, প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য এখানে বা এই সংখ্যা রেখাটা পুরোটার মধ্যে একটা না একটা পয়েন্ট থাকবেই। মানে তুই যদি বাস্তব সংখ্যা হস, তোর জন্য এখানে একটা ঘর বাঁধা আছে। এরকম ভাবে যদি বলি আরেকভাবে, ওনারা এটাও বলেছিল যদি এখানে কোনো ঘর বাঁধা থাকে না, সেই ঘরটা একটা বাস্তব সংখ্যারই ঘর হবে। মানে এখানে যদি কোনো একটা বিন্দু থাকে বা পয়েন্ট থাকে, সেই বিন্দুটা কোনো না কোনো একটা বাস্তব সংখ্যা ওখানে থাকবেই থাকবে। মানে এখানে আমার একটা ঘর বানানো নেই যেখানে কেউ নেই, মানে প্রত্যেকটা ঘরেই রয়েছে বাস্তব সংখ্যা। আর প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্যই একটা করে ঘর, যেটাকে বলি বিন্দু, এখানে আছেই আছে। তার মানে আমরা যেগুলো শিখলাম 1 2 3 4 0 যা শিখেছি প্রত্যেকে এখানে আঁকতে পারছি। তেমনভাবে অমূলদ সংখ্যা তাদেরকেও আমরা আঁকতে পারবো। এবং নেক্সট ক্লাসে আমি কোষে দেখি 1.2 শুরু করব, যেখানে অমূলদ সংখ্যার ছবিগুলো এখানে আঁকতে পারবো। হয়তো ওই ক্লাসে আঁকবো না, ওর পরের ক্লাসে আঁকবো, যেটা আমি বলে দেবো ওই পরবর্তী ক্লাসে, ঠিক আছে। বাট তোরা মনে রাখিস যে আমি বলছি এটা, এখানে কিন্তু প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য, প্রত্যেকটা
বাস্তব সংখ্যার জন্য একটা না একটা পয়েন্ট থাকবে, আর এক একটা না পয়েন্ট থাকবে যাতে এক একটা বাস্তব সংখ্যা বসতে পারবে। ঠিক আছে, এই দুজনের বক্তব্যটা কিন্তু মাথায় রাখিস। নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রত্যেকে কন্টিনিউ দেখতে থাক। আর পূর্ণ ক্লাস যারা দেখিসনি, ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাস।